সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। অত্যন্ত আশ্চর্যের সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপিকে এই দেশের মানুষের সঙ্গে একটা বৈরী পরিবেশ তৈরি করার জন্য কে বা কারা উঠে পড়ে লেগেছে। আর না হলে এমন ভুল কি হতে পারে যে তারেক জিয়া উনি এতদিন চুপচাপ থেকেছেন এবং এত ভালোভাবে কথা বলেছেন যেন দেশের জনগণ সেটাকে খুব ভালো চোখে দেখেছে। কিন্তু ডিসেম্বরে নির্বাচন হতে হবে বলে উনি যে বক্তৃতা দিয়েছেন বা জনগণের উদ্দেশ্যে উনি কথা বলেছেন, তা কিন্তু অনেকটা জনগণ ভালোভাবে নেয়নি। ব্যক্তিগতভাবে যদি বলি, আমারও কিন্তু বিষয়টা ভালো লাগেনি। কারণ এতে করে ওনাদের ভিতরে যে একটা এই আমি যা বলি তাই হবে এরকম একটা মনোভাব সেটা ফুটে উঠেছে। উনি এটা বলার পরে ওনার অন্যান্য নেতারা মাঠ পর্যায়ে যা বলা শুরু করেছে তা আসলে শ্রবণ অযোগ্য একটা বিষয়। যেমন আজকে একজনে বলেছে যে নির্বাচনের ডেট সরকারে যদি না দেয় তাহলে আমরাই দিয়ে দেব। এখানে যদি নিবন্ধিত দল ৪৫টা দল হয়ে থাকে তাহলে বিএনপি একটা এর মধ্যে, এ কথা তো সত্য রয়েছে। তারা যদি নির্বাচনের ডেট দিয়ে দেয় তাহলে আর নির্বাচনের দরকারটা কি পড়ে? তারাই তো আসলে নির্বাচন দিয়ে নিজেরাই নির্বাচন করে নিজেরাই সরকার গঠন করে ফেলতে পারে। আর এদিক দিয়ে নুরুল হক নূর বা নূরের দল, তারা যা দাবি করছে এবং তারা যা বলছে সেটা যেন আসলে তাদের কথা নয়, যেন ভারতের যে পররাষ্ট্র উইংসে যে প্রতিদিন ব্রিফ দিচ্ছে আমাদের দেশের ব্যাপারে সেগুলিরই প্রতিধ্বনি। এবং নুরুল হক নূর অত্যন্ত খারাপভাবে দেশ ও জাতির সামনে বর্তমানে হাজির হয়েছে। যা ইউটিউবাররা সহ বিভিন্ন রাজনৈতিক দল যারা মিডিয়ার সামনে কথা বলছে না তারাও কিন্তু সেটাই মনে করছে। সে হয়তো লাইমলাইটে আসার জন্য আর নয়তো বা ভারত থেকে কিছু টাকা পয়সা পেয়েছে, এরকম মিডিয়া পত্রপত্রিকায় খবর আসছে। সুপ্রিয় দর্শক, এ কথা তো খুবই সত্যি। বিএনপি হচ্ছে কি বাংলাদেশের বর্তমানে প্রধানতম দল। এটা যত যত বড় বৃহৎ এবং দেশের প্রতিটি আনাচে কানাচে এদের শক্তিশালী অবস্থান রয়েছে। এই বিএনপির এই টালমাটাল একটা অবস্থা দেখে মনে হচ্ছে যেন তারা ক্ষমতায় গিয়ে শেষের দিকে গিয়ে জনগণের এই অনেকটা ম্যান্ডেটের বাইরে গিয়ে অনেক কাজকর্ম করে জনগণের বিরাগভাজন হয়ে থাকার কথা, কিন্তু তারা ক্ষমতা না এসেই তারা যেন বিরাগভাজন হয়ে পড়ছে জনগণের। এতে করে দেশের মধ্যে একটা রাজনৈতিক একটা শূন্যতা তৈরি হচ্ছে। এই শূন্যতা কিন্তু ভালো একটা ইন্ডিকেশন দিচ্ছে না। আগামী রাজনীতি, আগামী দেশ, আগামী জনগণের যে চাহিদা, আগামী জনগণের যে বেঁচে থাকার অবলম্বন, সবগুলির মধ্যে কিন্তু এটার একটা বিশাল প্রভাব পড়বে। আর ডক্টর ইউনূসকে যেভাবে তারা তুচ্ছ তাচ্ছিল্য করছে এবং ঠিক আওয়ামী লীগের যে ভাষায় ডক্টর ইউনূসকে কথা বলতো, আমার তো মনে হচ্ছে এর চাইতে আরও জঘন্য ভাষায় তারা কথা বলা শুরু করছে। যদিও উনি বারবার ওনার আশা পুনর্ব্যক্ত করছেন যে আমি হয়তো ডিসেম্বরে নয়তোবা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত এর মধ্যে আমি নির্বাচন দিয়ে দেব এবং এরপরে আমি আর থাকতে চাই না। কিন্তু বিএনপি এটাকে আমলে না নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা ভারতের মিডিয়াতে গিয়ে এমন সব আজেবাজে বক্তব্য দিয়েছে যা ইউটিউব কিংবা সোশ্যাল মিডিয়াতে অহরহ পাওয়া যাচ্ছে এবং অত্যন্ত বাজেভাবে সেগুলি দিয়েছে, যেন মনে হচ্ছে বাংলাদেশের কোনো রাজনীতিবিদ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে, বাংলাদেশের এই জন আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছে না, যেন ভারতের কোনো নাগরিক ভারতের বাংলাদেশের হয়ে খবরদারি করার জন্য বা বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার জন্য ভারতীয় প্রপাগান্ডাবাজরা যেভাবে কথা বলে ঠিক সেরকমভাবে কথা বলেছে। এদিক দিয়ে অন্যান্য বর্ষিয়ান নেতারা তারা যেভাবে আচরণ করার কথা ছিল সেভাবে আচরণ করছে না। এটা মূলত এফেক্টটা কিসের? এফেক্টটা হচ্ছে মূলত তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন হতে হবে, এরপর থেকেই তারা আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এটা কিন্তু দেশ ও জাতি খুব স্বাভাবিকভাবে নিচ্ছে না। এত জনপ্রিয় একটা দলকে এভাবে তাদের ইমেজটাকে নষ্ট করে দেওয়া অত্যন্ত খারাপ কাজ হচ্ছে, সমীচীন হচ্ছে না।
এই সরকার যখন পালিয়ে যায় তার একদিন বা 2 দিন পরে সম্ভবত আওয়ামী লীগের এক নেতাই আমাকে একটা কথা বলেছিল যে আপনি দেখবেন বিএনপি এবং আওয়ামী লীগ আমরা একত্র হয়ে মাঠে নামবো এবং এই সরকারকে আমরা টেনে হিসড়ে আবার নামাবো, আমরা আবার আসবো, বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করব। আমার তো মনে হয় পরিস্থিতি সেদিকেই যাচ্ছে এবং এটা যদি সেদিকেই যায় তাহলে এই যে এতজন মৃত্যুবরণ করলো, এই যে সাভারে আমরা দেখেছি আশুলিয়ায় যে এদেরকে মেরে পুড়িয়ে দিয়েছে, আজকে পত্রিকায় একটা ছেলের ছবি সহ তার মায়ের আকুতি আসছে, মাটা পাগল হয়ে গেছে। এই যে তাদের আত্মদান, এই অত্যন্ত কষ্টকর, এগুলি দেখলে আসলে কারো মন ভালো থাকার কথা না। একজন নাগরিক হিসাবে খুব কষ্ট পাই যে দেশে এরকম বিশৃঙ্খলা আমরা চাইনি। আমরা মনে করেছিলাম সব দল মিলে যেহেতু আমরা স্বৈরশাসককে আমরা তাড়িয়েছি, আমরা সম্ভবত সবাই মিলে আমাদের মধ্যে একটা মিলমিশ থাকবে, আমরা ভালোভাবে চলবো। ডক্টর ইউনূস বারবার বলা সত্ত্বেও কেন এটাকে আমলে নিচ্ছেন না বিএনপি এবং কেন তারা আশঙ্কা থেকে এমন একটা অবস্থায় পৌঁছেছেন যে ডক্টর ইউনূস হচ্ছে তাদের প্রতিপক্ষ। আমি মানলাম যে ডক্টর ইউনূস এনসিপিকে মনে করেন ডিফেন্ড করছে, ওকে ফাইন, কাউকে না কাউকে তো ডিফেন্ড করে ওনাকে ক্ষমতা থাকতেই হবে। এনসিপিকে এখন পর্যন্ত মনে হচ্ছে তারা যে বিগত আন্দোলন ছিল সেটার অগ্রণী ভূমিকায় ছিল এবং সেখান থেকে উঠে আসে একটা দল, এই হিসেবে হয়তো এটাকে উনি আমলে নিচ্ছেন। উনি যতই আমলে নেক না কেন, এটা কি সারা দেশবাসী জানে না যে এনসিপি সারা দেশে কতটা অবস্থান করবে? সরকার সর্বোচ্চ চেষ্টা করার পরেও বিএনপির 10 ভাগের 1 ভাগও কি তারা অবস্থান গ্রহণ করতে পারবে? 10 ভাগের 1 ভাগ সিটও কি তারা পাবে? তাদেরকে আমলে নিয়েই আপনারা রাজনীতি করুন, কিন্তু ডক্টর ইউনূসের প্রতিপক্ষ কেন হচ্ছেন সেটা দেশবাসীর বোধগম্য নয়, সাধারণ জনগণের বোধগম্য নয়। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলতে চাই যে বিএনপিকে আমি যেহেতু খুবই পছন্দ করি, আমার পছন্দের একটা দল, আমাদের তারেক রহমান কিংবা বেগম জিয়া আজকে বলেছেন গণতন্ত্র আসলে অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়েছে। গণতন্ত্র ঝুঁকির মধ্যে পড়বে কি? গণতন্ত্র তো মৃত, ইট ইজ অলরেডি ডেড। এই ডেড বিষয়টাকেও আমরা নিয়ে নাড়াচাড়া করছি। এই গণতন্ত্রকে আবার ফিরিয়ে আনার জন্য সবাই মিলে একত্রে কাজ করা উচিত। আর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিদিন ব্রিফিং করছে এবং এই ব্রিফিংয়ের মধ্যে একটা বিষয় এমনভাবে উঠে আসছে যেন আমরা আসলে বাংলাদেশ কোনো সার্বভৌম কান্ট্রি নই, তাদেরই একটা প্রদেশ, এবং তারা এই নিয়ে কথা বলছে। কি অবিশ্বাস্য কথা! আপনি কি এটা ভাবতে পারেন? প্রতিদিন তারা আমাদেরকে নিয়ে কথা বলে যে বিদেশিদের উপর আর কতদিন দায় চাপিয়ে রাখবে সরকার, এই সেই, এবং ডক্টর ইউনূসকে যতভাবে বিলেন করা যায় করছে। বাংলাদেশে কি চলছে আমরা কি জানি না? কতটা জঙ্গি চলছে, কতটা কি কোথায় কি হচ্ছে সেটা কি বাংলাদেশের মানুষের জানা নেই? কিন্তু ভারতীয় মিডিয়ার কথা শুনলে আপনার শরীরে কিন্তু আগুন ধরে যাবে যে এতটা মিথ্যা কি করে বলতে পারে মানুষ, এতটা প্রপাগান্ডা কি করে মানুষ করতে পারে। একটা রাষ্ট্রের বিরুদ্ধে সামান্য মতো নীতি নৈতিকতা রেখে কথা বলে, কিন্তু তারা এতটাই উলঙ্গভাবে কথা বলে যে তাদেরকে মানুষ হিসেবে ভাবতেও অনেকটা কষ্ট হয় আমাদের, বা লজ্জা লাগে যে এরা আমাদের প্রতিবেশী। এই দেশটাকে অস্বীকার করার তো কোনো কারণ নাই, কারণ হচ্ছে আমাদের চারপাশে ওরা বেষ্টন হয়ে আছে এবং তাদেরকে আমরা কোনোদিনই অ্যাভয়েড করতে পারবো না, কিন্তু তারা এমনভাবে বাংলাদেশের উপর ট্রিট করছে যেন মনে হচ্ছে তাদের একটা বিশাল বড় মিশনকে এই বাংলাদেশ নস্যাৎ করে দিয়েছে এবং তারা উগ্র হয়ে বা পাগল হয়ে কথা বলছে। সুপ্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে তাদেরকে আসলেই পাগল করে দিয়েছে? আমরা জনগণ মনে করি আসলে পাগল টাগল করে নাই। ডক্টর ইউনূস বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করার জন্য কাজ করে যাচ্ছে, আর সেটাই কাল হয়েছে। আর লজ্জা জানাই সেই দলের প্রতি, পতিত সরকারের প্রতি বা পতিত দলের প্রতি যারা সদল বলে এই ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নিয়েছে, যারা এই দেশটাকে জঙ্গি বানানোর জন্য উঠে পড়ে লেগেছে এবং তাদের কথার মাধ্যমে, সত্যিকার অর্থে এর কোনো ভিত্তি নেই। সুপ্রিয় দর্শক, এদের প্রতি অন্তরের সবচেয়ে যে বড় ঘৃণা, সর্বোত্তম যে ঘৃণা আছে, সেই ঘৃণার থুতু ছিটায় এদের বুকে। এই দেশের মধ্যে ওরা কিছু এদের মানুষ তৈরি করেছে
যারা ভারতের গোলামিতে ব্যস্ত, তাদের চিহ্নিত মানুষগুলি ভারতে পালিয়ে গেলেও তাদের অনেক মানুষ এই দেশে থেকে এই দেশকেই আবার ক্ষতি করার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদেরকে আমরা ইন্ডিকেট করি বা ওদেরকে আমরা চলুন এদেরকে আমরা খুঁজে খুঁজে বের করি এবং ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় এবং পত্রপত্রিকায় আমরা এই পজিটিভ দিকগুলি তুলে ধরি দেশের বিরুদ্ধে যারা কাজ করছে। এবং আওয়ামী লীগ তো বলতে পারবে না যে আমরা ভারত গেসা না। আপনারা ভারত গেসা কি? আপনারা ভারতের ভিতরে অবস্থান করেন, আপনারা ভারতীয় নাগরিক, আপনারা ভারতের হয়ে বাংলাদেশে আপনারা শাসন করেছেন ভারতের কথায়। আপনারা মনে রাখবেন এই দিন আর বেশি দেরি নাই যখন মানুষ আপনাদেরকে এখন পর্যন্ত কিছুই করেনি, প্রশাসন হয়তো কিছুটা স্ট্রং ভূমিকা রেখেছে, কিন্তু এদিন বেশি দিন দেরি নেই আপনাদেরকে মানুষ পিষে ফেলবে। আপনারা আওয়ামী লীগ নাম নিয়ে রাস্তায় আসলে মানুষ আপনাদেরকে ধরে ধরে আপনাদেরকে নিজেদের আইন নিজেদের হাতে তুলে নেবে। কারণ দেশ আপনারা পালিয়ে যাওয়ার পর থেকে আপনারা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য বারবার চেষ্টা চালাচ্ছেন, আপনাদের টাকা পয়সা লুটপাট করে এই দেশের মানুষের বিরুদ্ধে যেভাবে আপনারা ব্যবহার করেছেন, এই সুব্রত বাইনকে গ্রেপ্তার করে তার স্টেটমেন্ট প্রত্যেকটা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় এসেছে এবং আপনারা যে নাশকতার প্ল্যান করেছেন সারা দেশ ও জাতি জেনেছে। সেটা যদি আমার বাবাও হয়, আমার বাবাও যদি আওয়ামী লীগ করে, তাকেও ছাড়বো না, তাকেও ছাড়বো না। কারণ দেশ সবার আগে, দেশ আমার মা। এই দেশের বিরুদ্ধে যদি কেউ কিছু করে তাহলে তাদেরকে অবশ্যই উপযুক্ত আমরা শাস্তি দিব। আমাদের শরীরে এক ফোঁটা রক্তবিন্দু থাকতেও এই দেশের বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই করতে দেব না। তারা পালিয়ে গিয়েও এখনো তারা আমাদেরকে হুমকি দমকি দেয় যে আমরা আসলে আমরা এই করবো সেই করবো। এটা কোনো রাজনৈতিক ভাষা হতে পারে না, এটা কোনো দলের কোনো ভাষা হতে পারে না, এটা কোনো রাজনৈতিক দল হতে পারে না। এটা একটা সন্ত্রাসী গোষ্ঠী। এই সন্ত্রাসী গোষ্ঠী সারা দেশের মানুষকে শোষণ করেছিল। যথাযথ এটা একটা ডকুমেন্ট ছিল যে আল জাজিরায় যে ডকুমেন্টটা প্রকাশ করেছিল যে মাফিয়ার একটা একটা স্বর্গরাজ্যে পরিণত হয়েছিল এবং মাফিয়ার ডন ছিল শেখ হাসিনা। সুপ্রিয় দর্শক, আপনারা প্রস্তুত থাকুন। আমাদের যে জুলাই যে বিপ্লব, সেই বিপ্লবকে নস্যাৎ করতে কোনো পক্ষকেই করতে দেওয়া হবে না। এবং আমাদের শরীরে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকে ততদিন পর্যন্ত আমরা এনসিপি বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা কাউকেই বুঝি না, জামাত বুঝি না। আমরা শুধু বুঝি আমাদের দেশ। আমাদের দেশকে যখনই যে বা যারা এরকম ভারতের প্রেসক্রিপশন নিয়ে আমাদের আবার লুণ্ঠন করার চেষ্টা করবে, আমাদেরকে দমন করার চেষ্টা করবে, আমরা আবার জুলাইয়ের মতো বিপ্লবের মতো আমরা গড় ছেড়ে বেরিয়ে আসবো, আবাল বৃদ্ধ বনিতা এবং শিশুরা সহ। সুপ্রিয় দর্শক, অত্যন্ত কষ্ট হয় সেই কষ্ট থেকেই সেই কথাগুলি বলা। আজকাল যেভাবে ভারতীয় ল্যাঙ্গুয়েজে আমাদের কিছু কিছু দল কথা বলা শুরু করেছে, তাদেরকেও প্রতিহত করতে হবে। আমরা কারো শত্রু নই, আমরা দেশের যারা মঙ্গল চান তাদের ভালো বন্ধু এবং তাদেরই মানুষ। ভালো থাকুন। আমার কথা এতক্ষণ মন দিয়ে শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।